রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা গল্প মধুমাখা ষষ্ঠী। শাড়ি পরবে না সালোয়ার কামিজ, নাকি একটা যে কোনো ভালো টপের সাথে জিন্স পরবে? দুদিন ধরে এইসব ভেবেছে মহুয়া। তারপর মাকে ফোন করেছে। আচ্ছা মা, কি পরে যাব বলো তো? মানে আমি একটু কনফিউজড। অবশ্য অর্জুন বলছিল শাড়ি পরেই যেতে। আরে চেন্নাই থেকে আসবি, ফ্লাইটে যেটা আরামে হবে তেমন কিছুই পরে আয়। তো সব সময় শাড়ি পরে হাঁটা চলা করার অভ্যাস আছে নাকি? অর্জুনের কথা বাদ দে, ও কি বোঝে ষষ্ঠীর? হিমাদ্রি পাশ থেকে বলেন, কী সব বলছো? মেয়েটা ফোনে কথা বলছে, পাশে হয়তো অর্জুনও থাকতে পারে। কি ভাববে তোমার কথা শুনে? বরকে পাত্তা না দিয়ে কায়দা করে জেনে নিলেন আয়েশা অর্জুন কোথায়। যাক, বাড়িতে নেই নিশ্চিন্ত। আসলে বিয়েতে প্রথম থেকেই আপত্তি ছিল তার। আরে আর পাত্র পেলি না? নাগার্জুনকেই তোর পছন্দ হলো শেষে? নামের মধ্যে কেমন যেন একটা নাগ নাগ গন্ধ। না মানে সেটা তো আবার নাগা সন্ন্যাসও নয়। হিমাদ্রি সন্ধি করে দেখিয়েছেন নাগ যুক্ত অর্জুন মিলে নাগার্জুন হয়। আয়েশা অবশ্য নামটাকে কেটে ছেটে অর্জুন বানিয়ে ফেলেছেন। জামাই অবশ্য তাতেই খুশি, ইংরেজিতে ধন্যবাদ জানিয়েছে। মাত্র 6টা মাসে মেয়েটা প্রেম সাগরে হাবুডুবু খেয়ে একেবারে চটজলদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলল। আজকালকার মেয়ে, তাই কিছুই বলার নেই। ওই নামে নাকি বিখ্যাত হিরো আছে দক্ষিণের সিনেমায়, আর তাতেই নাকি নামে মেয়েটা ফিদা হয়ে গেল। অগত্যা বাধ্য হয়েই তাদের যেতে হয়েছিল চেন্নাই। আর হবু জামাইকে দেখে একটু ঢোক গিলেছিলেন আয়েশা। ইস, অমন টুকটুকে ছোটোখাটো দেখতে মহুয়ার কালো লম্বা প্রায় দৈত্যাকৃতি একটা বর হবে। হিমাদ্রি ধমকেছিলেন, ছেলেটাকে চেনো ভালো করে, ফ্যামিলি দেখো, সব ভালো হলে আপত্তি কি? আয়েশা, তুমিও কিন্তু বডি শেমিং করছো। এসব কি কথা, দৈত্যাকৃতি মানে? আরে মহুয়া ওকে ভালোবাসে, নিকুচি করেছে ভালোবাসার। তুমি চুপ করো তো। একটা মাত্র জামাই, তার সাথে কথা বলে কোনো আরাম হবে না ভাবলেই কেমন লাগছে গো। মহুয়া রে, তুই এটা কি করলি? মহুয়ার বকুনি শুনে থেমেছিলেন আয়েশা। মা, ও তো টুকটাক হিন্দি জানে, আর বাংলা আমি শেখাবো একটু একটু করে। বলেছিলাম তুমি এবার ইংরাজিটা শেখো বরং। মানুষটাকে দেখবে, খুব ভালো ও। আমি ওর সাথে সত্যি হ্যাপি থাকবো। ওর একটা সুন্দর মন আছে, আমাকে ভালো রাখবে মা। হিমাদ্রি আয়েশাকে ইশারায় চুপ করিয়েছিলেন। তারপর দুই বাড়ির লোকজনের সামনেই ওদের বিয়ে হয়ে গিয়েছিল। আয়েশার সেই ইচ্ছেটাও পূরণ হয়নি। মানে বিয়েটা কলকাতাতে হয়নি, হয়েছিল চেন্নাইয়ে। ওরা দুজনে কিছু নিকট আত্মীয় স্বজন নিয়ে গেছিলেন, তাদের সামনে বিয়েটা হয়ে গেছিল দুই বাড়ির নিয়মেই। কারণ সেই সময় ওদের নাকি সম্ভব ছিল না কলকাতায় এসে বিয়ে করার। অর্জুনদের পরিবারের মানুষজন খারাপ নয়, শুধু একটাই সমস্যা, ভাষার। তবে আয়েশার খুব ভালো একটা কাঞ্জিভরম প্রাপ্তি হয়েছিল। আর ঠিক যেন মনে হচ্ছিল বেশ সিনেমার বিয়ে হচ্ছে। বেশ লাগছিল দেখতে মহুয়াকে, মাথায় ফুলের সাজে আর দক্ষিণী শাড়িতে। নাগার্জুনকেও সাজলে খারাপ লাগে না, শুধু একটু বেশি কালো। না না, কালো বলতে নেই, হিমাদ্রি বকবে। ওই ভারতীয়দের মতো একটু চাপা রং। মার্চের মাঝামাঝি বিয়ে হয়েছে মহুয়ার। তবে এর মধ্যে কাজের চাপে আসা হয়নি মায়ের কাছে। মেয়ে ভালো আছে জেনে নিশ্চিন্ত আয়েশা। দিনে মোটামুটি 10বার ফোন হয়, তারপর মেসেজ তো আছেই। হিমাদ্রি আর আয়েশার এখন নিশ্চিন্ত জীবন। বরাবর আয়েশা একটু আদুরে বড়লোক বাবার মেয়ে ছিলেন, শ্বশুরবাড়িতে সেই আদরটুকু পেয়েছেন। তাছাড়া স্বামী আর মেয়ে নিয়ে কর্মসূত্রে আলাদা থাকাতে এবং কাজের আর রান্নার লোক থাকায় বেশি কাজকর্ম কোনোদিনই করতে হয়নি। হিমাদ্রিও যত্নে রেখেছিলেন সুন্দরী বউকে। গল্পের বই পড়তে খুব ভালোবাসতেন একটা সময়, আর এখন সেটা গিয়ে সাথী হয়েছে মুখ বুক আর হোয়াটসঅ্যাপ। সারাদিন কিভাবে যে কেটে যায় বুঝতেই পারেন না। শরীরকে আরামে রাখতে রাখতে আর কাজ না করে করে আয়েশার কাজের অভ্যাস তেমন নেই। একমাত্র মেয়ে, সে বড় হয়ে গেছে সেই কবেই। মায়ের কাজে অনীহা দেখে মেয়ে স্বাবলম্বী হয়ে গেছিল অনেক আগেই। বাবার উপর তার নির্ভরশীলতা ছিল বেশি, আর এখন নির্ভরশীলতা বরের উপর। মোটামুটি কাজের জায়গায় এই ছেলেটার যে সাহায্য পেয়েছিল তাতেই বুঝে গেছিল অর্জুন অনেকটা ওর বাবার মতন, মানে কেয়ারিং। ওকে ঠিক আইখুকু আয় করে রাখবে, সুতরাং আজ ভাবেনি। যদিও মা অনেকভাবে ওর মন ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু ও সম্পর্ক ভাঙেনি। বুঝেছিল এই মানুষটাই ওর জীবনের সঙ্গী হিসেবে ভালো হবে। বিয়ের পর ওদেরও প্রথম একসাথে কলকাতায় আসা। দুজনেই খুব এক্সাইটেড।
অর্জুনের জামাই ষষ্ঠীর তেমন অভিজ্ঞতা না থাকলেও ইউটিউব দেখে ও বুঝেছে ব্যাপারটা কী। দুজনে মিলে এখানকার নামকরা শাড়ির দোকান থেকে আয়েশার জন্য একটা দামি শাড়ি কিনেছে, কারণ মহুয়া জানে যে ওর মোটুসোটু মা সাজগোজ করতে ভালোবাসে খুব। বাবার জন্য ধুতি না কিনে জামা প্যান্ট কিনেছে। আর বরাবরই ভেবেছে ও নিজে কিভাবে যাবে, অর্জুনকে কেমন সাজাবে। কারণ ওদের বারান্দায় দাঁড়িয়ে ও দেখেছে ওদের পাশের বাড়ির বনেদি নতুন বরকে সাথে নিয়ে শাড়ি আর গয়না পরে সুন্দর করে সেজে আসে ষষ্ঠীতে। সত্যি বাঙালিদের উৎসবে একটা সুন্দর নস্টালজিক গন্ধ আছে। খাওয়া দাওয়ার ঘনঘটা, সাজগোজ সব মিলেমিশে বেশ একটা মিষ্টি গন্ধমাখা সব। কিন্তু মুশকিল একটাই যে ওরা ষষ্ঠীর দিনই ফ্লাইটে উঠবে, সেদিনই পৌঁছবে। তাই সাজগোজ করে ঢোকাই ভালো, কারণ ও জানে সবাই একটু উঁকি দিয়ে দেখবে বারান্দা থেকে। ওকে গেঞ্জি আর প্যান্ট পরে দেখে সবাই হতাশ হবে। তাই সারপ্রাইজ থাক এটা মায়ের জন্য। যাবে তো ফ্লাইটে, সুতরাং সাজগোজ করে যেতে বাধা কোথায়। ও শ্বশুরবাড়ির ট্র্যাডিশনাল সাজেই যাবে। কত শাড়ি উপহার পেয়েছে সেগুলোর কি হবে। আগামীকাল মেয়ে জামাই এসে ঢুকবে, আয়েশার তোড়জোড় শুরু হয়েছে। আয়েশাকেও একটু নড়ে চড়ে বসতে হয়েছে। হিমাদ্রি বাজারের কোনো ত্রুটি রাখেননি। আগেই জেনে নিয়েছেন জামাই কী কী খেতে ভালোবাসে। একটাই রক্ষে, জামাইটা ভেজিটেরিয়ান নয়, কারণ মেয়েটার তো মাছ মাংস ছাড়া চলেই না। বাজার থেকে ঢুকতে ঢুকতে বলেন, ভালো ভালো যা পেয়েছে এনেছি বুঝলে। ওরা 3 দিন থাকবে, এর মধ্যে সব করে খাইয়ে দিতে হবে। ভেতরে কোনো সাড়া না পেয়ে অবাক হন। এতক্ষণে তো কাজের মেয়েটার এগিয়ে এসে ওর হাত থেকে ঝোলা ব্যাগটা নেবার কথা। আয়েশাকেও দেখছেন না, সব গেল কোথায়। এদিকে গরমে তার হাঁপ ধরেছে, শরীর ঘামে ভেজা। ব্যাগটা সাবধানে নামিয়ে রেখে ডাকেন, কি গো, গেলে কোথায়? আর ননি বা কোথায়? পাড়া মাথায় করো না তো, আমার এদিকে মাথা খারাপ, কি করব কিছুই ভেবে পাচ্ছি না। কেন, কি হয়েছে? মহুয়ার কিছু? আরে না না, ননি কাজে আসেনি, তার নাকি জ্বর। কি জ্বর? এখনই জ্বর হতে হলো? আচ্ছা তাহলে তুমি বরং মালতীকে বলো একটু বেশি টাকা দেব, রান্নার সাথে সাথে বাসনগুলো মেজে ঘর মুছে দেয়। আয়েশা হঠাৎই চেঁচিয়ে ওঠেন, আমার কি সাধে মাথা খারাপ লাগছে? সেও আসবে না, তার নাকি এই বছরেই বাপের বাড়ি যেতে হবে, কারণ মা সবাইকে ডেকেছে ষষ্ঠীতে। ফোন করে খবর দিল। আরে আজ তো আসবে, আজ এলে কিছু রান্না করে ফ্রিজে রেখে দাও, বাকিটা কাল না হয় দুজনে। ওহো, তুমি কি কিছুই বোঝো না? সে আজই রওনা দেবে বর্ধমানে, কাল মৎসব করবে। কত বড় পাজি দুটোই ভাবো শুধু। জানে যে মহুয়ারা আসবে, সব জেনে শুনে ইচ্ছে করে এমন করলো। কবে আসবে কিছু বলেছে? বলল তো পরশু আসবে। আমার তো কালই দরকার ছিল বলো। বলতেই বলল, বৌদি জামাইরে এনে রেস্তোরাঁয় খেয়ে এসো কাল, আর একবেলা বাইকে খাবার আনিয়ে নাও। বাইরের জামাই তোমার, সে কি ঘরের খাবার খাবে? এমন অবস্থা তো হাসি পায় হিমাদ্রির। সত্যি এরাও কত কি বুঝে গেছে বাইকের খাবার মানে হলো অনলাইনের খাবার। অবশ্য মন্দ কিছু বলেনি মালতী, ঠিকই তো, কাল বরং বাড়িতে বসেই অনলাইনে খাবার আনিয়ে নেবেন। কারণ আয়েশার সুগার প্রেশার আছে, তারপর সে কাল ষষ্ঠীর উপোস করে মুড়ি চিড়ে খাবে। এমনিতেই মাথা গরম করে অর্ধেক অসুস্থ হয়ে পড়েছে। তারপর সত্যি তো, মেয়ে এসে যদি দেখে মা অসুস্থ, বকাবকি করবে, এত কিছু করার দরকার কি ছিল। আজ দেখা যাক নিজে কোমর বেঁধে লেগে যদি কিছু করতে পারেন। একটা পদ নিজে করবেন বলতেই বকুনি লাগান আয়েশা, শোনো তুমি বরং বাসনগুলো ধুয়ে ফেলো, আমার তো সাবানে অ্যালার্জি। আর ওরা জার্নি করে এসে ষষ্ঠীর দিন বাসি খাবে নাকি? তার থেকে আমি দেখি সকালে কি করতে পারি। বাকিটা অনলাইনের খাবার আনিয়ে নিতে হবে, কারণ ক্লান্ত শরীরে ওরা বাইরে খেতে যেতে চাইবে না। যদি রাতে যায় তো যাবে। না না, রাতে বাইরে কি খাবে? তুমি এত বাইরে খেতে ভালোবাসো, তুমিই তো খাবে না। তোমাকে ফেলে ওরা যায় নাকি? আমিও তো যাব না তোমাকে ছাড়া। এতটা মাথা গরমের মাঝেও স্বামীর মিঠে কথায় মনটা একটু জুড়লো আয়েশার। যাক, সত্যি মানুষটা বড় খেয়াল রাখে তার। এই স্বামী আদরটুকু তো সবার কপালে জোটে না। হিমাদ্রি অন্তত এটুকু বোঝেন যে আয়েশা খেতে কত ভালোবাসেন, অথচ বেশি খাটুনি খাটতে পারেন না। মহুয়া আর নাগার্জুন ফ্লাইটে ওঠার আগে ফোন করেছিল। মেয়ে বরাবরই বলেছে বেশি কিছু করো না, শুধু একটু পাতুরি, ফিশ ফ্রাই, পাঁঠার মাংস আর চিংড়ির মালাইকারি থাকলেই হবে। সাথে যদি পারো তবে পটলের দোরমার আলু ভাজা থাকবে। কারণ বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী নাগার্জুনে, তাই ফেসবুকে সুন্দর সুন্দর পোস্ট দিতে হবে।
অবশ্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ব্যাপার তো আয়েশারও আছে, সুতরাং মেনুটা ভাবতেই হবে ভালো করে। সব মাটি করলো মালতী। আগেই বলা ছিল 2 দিন ধরে জোগাড় যন্ত্র করে সব করবে, যা বাকি থাকবে সেটা অর্ডার দেবেন। এখন তো পুরোটাই মাটি। যদিও হিমাদ্রি বলেছেন পাঁঠার মাংসটা তিনিই রাঁধবেন। গতকাল থেকে পেঁয়াজ কেটে সব গুছিয়ে রেডি করেছেন। ফ্রাইয়ের মাছ ম্যারিনেট করে রেখেছেন। বাপ আর বেটি মিলে ফ্রাইগুলো ভেজে ফেলবেন ভেবেছেন। বাকিটা অনলাইনে ভরসা, কারণ মেয়ে জামাইকে আনতে যেতে হবে এয়ারপোর্টে গাড়ি নিয়ে। যাবার পথে আয়েশাকে মন্দিরে নামিয়ে দিয়ে যাবেন। এয়ারপোর্টে নেমে বাতাসে ভালো করে গন্ধ নেয় মহুয়া। কতদিন বাদে আবার চেনা শহরের গন্ধ, মনটা খুশিতে ভরে যায়। রান্নাটা হাফ ডানও করা হলো না হিমাদ্রির। সত্যি একটা বয়সের পর আর পারা যায় না, অভ্যাসই তো চলে গেছে। সবই তো কাজের লোকই করে এখন। এমনকি সকাল বিকেলে চা করেও খাওয়ায় ওরা। আয়েশা তাড়া দিতেই বেরিয়ে এসেছেন, কারণ এয়ারপোর্টে পৌঁছানোর সময় হয়ে আসছে। শোনো, খাবারের অর্ডার দিয়ে দিও বুঝলে, দেরি করো না বেশি। আরে দেবো, খুলতে তো দাও। ঠিক দিয়ে দেব। গাড়িতে বসে বসে অর্ডার দেবার চেষ্টা করেন হিমাদ্রি, কিন্তু হিমশিম খেলেন। লোকেশন চেঞ্জ হতেই ঠিকঠাক কিছুই করতে পারছেন না। না, বাড়ি গিয়েই করতে হবে মনে হচ্ছে। যাক, এতক্ষণে হলো অর্ডার দেওয়া। দেখাচ্ছে তো ঘন্টাখানেক বাদেই দেবে। যাক, ঠিকই আছে, ঠিক সময়ে দিলেই হলো। কি গো, পৌঁছলে? আমার হয়ে গেছে প্রায় 45 শুনছি। এবার যাব শেষ হলেই। খাবার অর্ডার দিলে? সত্যি 45 শুনতে শুনতে ফোন করছে। কি যে শুনছে কে জানে। হ্যাঁ দিলাম, 1 ঘন্টা বাদে দেবে। আবার ফোন বাজে। বাবা তুমি কোথায়? আমরা বাইরে বেরিয়ে ওয়েট করছি। ওদের দাঁড়াতে বলে ড্রাইভারকে তাড়া দিয়ে মোটামুটি 10 মিনিটে পৌঁছে যান। মহুয়া বাবাকে জড়িয়ে আদর করে। জামাইকে দেখেন হিমাদ্রি, জিন্স আর টি শার্ট পরে বেশ ভালো লাগছে ওকে। বিয়ের সময় থেকে এখন একটু বোধহয় চেকনাই খুলেছে মেয়ের যত্নে। ওদেরকে গাড়িতে নিয়ে রওনা দিয়ে আয়েশাকে ফোন করে। উঠে পড়েছি, তুমি ফিরেছো তো? গাড়িতে আসতে আসতে উচ্ছ্বসিত হয়ে ওঠে মহুয়া। কলকাতা চেনাতে থাকে নাগার্জুনকে। কথার মাঝে খেয়াল করে বাবাকে যেন কেমন একটু চুপচাপ মনে হচ্ছে। বাবা কি হয়েছে গো? বারবার ফোন দেখছো। মাকেও যেন টেন্সড মনে হচ্ছে। তুমি বারবার করে বলছো কষে রেখো। কি গো? মা কি কষবে? মালতীদি আসেনি? মানে রান্না কি বাকি আছে? জামাইয়ের সামনে মেয়েকে কি করে বলবেন যে সব গুবলেট হয়ে গেছে? মেয়ে সার্টিফাইড মালতীদি যে মোটামুটি বাঙালি রান্নার শেফ হিসেবে ফাটাফাটি, সে অনুপস্থিত। তবু জামাই বাংলা বোঝে না, সুতরাং মেয়েকে মিথ্যে বলে কি হবে, তাই বলেই ফেলেন। আর বলিস না, দুটোই ডুব দিয়েছে কাল থেকে। তোর মায়ের তো আজ ষষ্ঠী, ভেবেছিলাম কাল থেকেই কিছুটা এগিয়ে রাখবো। তা তোর মায়ের আপত্তি জামাইকে বাসি খাওয়াতে। তো রান্না তুমি করবে নাকি? তোমার না গরমে শরীর খারাপ করে? আরে শুধু মাংসটা করব, বাকিটা অর্ডার দিয়েছি সুন্দরী হেসেল ঘর থেকে। আর কোনো জায়গায় পেলাম না বুঝলি, সবাই হাউসফুল। আজ ষষ্ঠীতে বাঙালি রেস্তোরাঁয় প্রচণ্ড ভিড়। আর ফ্রাইটা দুজনে করে নেব বুঝলি। নাগার্জুন ওদের কথা বলতে দেখে বোঝে কোনো সমস্যা হয়েছে। মহুয়াকে জিজ্ঞেস করে কি হয়েছে। হিমাদ্রি একটু আলতো ইশারায় ওকে বারণ করে। আরে জামাইয়ের কাছে ষষ্ঠীতে পেস্টিস খাওয়াবেন নাকি? এই প্রথম আসছে বেটা বাড়িতে। বাড়ির গলিতে ঢুকছে গাড়ি। নিজেকে একটু মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতে দেখে মহুয়া। না, সাজটা ঠিকঠাক আছে। শাড়িটা ক্যারি করতে পেরেছে ভালো করেই। অবশ্য শাড়ি ড্রেপিং পুরোটাই নাগার্জুন করে দিয়েছে। ওর মাথায় ফুলটাও লাগিয়ে দিয়েছে যত্নে। তবে নিজে শাড়ি পরলে সত্যি এত ভালো করে পরতে পারতো না। সেই জন্য আর একটু এক্সট্রা ভালোবাসতে ইচ্ছে করছিল অর্জুনকে, যখন ও শাড়ির কুঁচি গোছাচ্ছিল নিচু হয়ে। ওদের বাড়ির কাছাকাছি গাড়ি আসতেই বারান্দায় বারান্দায় উঁকি দেখে মহুয়া। সবাই নতুন জামাই আর মেয়েকে দেখতে চায়। গাড়ি থেকে নেমে একটু হাসি বিনিময় করে মহুয়া। পাশের বাড়ির 2 কাকিমা, যারা একসময় নজরে রাখতেন মহুয়াকে, বললেন যাবো রে একবার গল্প করতে। আবার ফোনে চোখ রাখেন হিমাদ্রি। মোটামুটি 1টা বাজে, আর একটু বাদেই খাবার দেবে। যাক, নিশ্চয়ই আয়েশা মাংস কষছে। ওরা ঢুকলেই একটু ফল মিষ্টি আর শরবত খেতে খেতেই এসে যাবে সব। তারপর বাপ বেটি মিলে একটু ফ্রাই ভেজে নেবেন। মহুয়াকে দেখে মন ভরে আয়েশার। মালতীকে মনে মনে আর একবার গালি দেন। ইস, কতদিন পর এলো মেয়েটা ঘরে।
জামাইকে পাখার বাতাস দিয়ে ঠান্ডা করে ওদের হাত মুখ ধুয়ে ঠান্ডা হতে বলে শরবত মিষ্টির জোগাড়ে উদ্যোগী হন। মা, তুমি বেশি ছোটাছুটি করো না, শরীর খারাপ করবে। আমি সব শুনেছি বাবার কাছে। বাবা তো অর্ডার দিয়ে দিয়েছে, অত ভেবো না। এখন হালকা একটু শরবত আর প্রসাদ দাও। হিমাদ্রি রান্নাঘরের দিকে ছোটেন। অনেকগুলো খুসখাস কাজ আছে, তারপর মাংসটাও করতে হবে, ফ্রাই ভাজতে হবে। হঠাৎই নাগার্জুন এসে দাঁড়ায় রান্নাঘরে। ও ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে, ওর পরনে পাজামা পাঞ্জাবি। ওকে দেখে অপ্রস্তুত হন হিমাদ্রি। আরে মহুয়া, ওকে এসিতে বসতে দে, গরমে রান্নাঘরে কি করছে দেখ। মহুয়া রান্নাঘরের সামনে এসে হেসে গড়িয়ে পড়ে। বাবা, ও সবটা বুঝে গেছে। তুমি এবার বেরিয়ে এসো, ও রান্না করবে। তুমি বিন্দাস আড্ডা দাও, কদিন বাদে আমি এলাম। সে কিরে, নতুন জামাই এসে রান্না করবে শ্বশুরবাড়িতে? মহুয়া যদি আমার বাড়িকে নিজের বাড়ি মনে করে, তবে এটা তো আমারও বাড়ি। তাই মাংসটা আমি করব। আপনি বসুন, গল্প করুন মেয়ের সাথে। ও খুব মিস করে আপনাদের। হ্যাঁ রে, অর্জুন এত ভালো বাংলা বলতে পারে? হ্যাঁ মা, শেখানো হয়েছে এই 3 মাসে। তুমি গল্প করতে পারবে না তা কি হয়? আয়েশা কি বলবেন ভেবে পান না, হয়তো মেয়েটার কপাল তাঁরই মতো। মহুয়া শুধু বাবারই রাজকন্যা না, অর্জুনেরও নয়নের মণি। গল্পের মাঝে হিমাদ্রি বারবারই ঘড়ি দেখছেন, সময় পেছোচ্ছে বারবারই। 1 ঘন্টার জায়গায় প্রায় 2 ঘন্টা পার। মহুয়ার সংসারে একটা ছোট্ট টেলার এখানে বসে দেখতে পান হিমাদ্রি। ভালো লাগলেও নিশ্চিন্ত হতে পারেন না। আয়েশা পাশের ঘরে ডেকে নিয়ে ধমকান। কি গো, কেমন অর্ডার দিলে গো? এখনও পাত্তা নেই। ছেলেটা খেটে খুঁটে রাজ্যে ওদিকে। জামাই কেমন ভালো দেখছো তো? আমার কষ্টটাও বুঝেছে বেটা। তা বুঝেছে, কিন্তু আমার স্ট্যাটাস কি হবে শুনি? শুধু মাংস ভাত আর ফ্রাই দেবো নাকি খেতে? সত্যি মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করে হিমাদ্রির। কখন অর্ডার দিয়েছেন? বাবা, কি হয়েছে? দাও দেখি ফোনটা। মহুয়া নাম্বার ধরিয়ে দিতে ডেলিভারি বয়কে ফোন করেন হিমাদ্রি। আচ্ছা, বলতে পারেন আর কত দেরি হবে? 2:30 তো বাজে প্রায়। স্যার, এখানে প্রায় 100 লোক দাঁড়িয়ে মারামারি হচ্ছে খাবার পেতে। স্যার, পুলিশ এসেছে, আরও 1 ঘন্টা দেরি হবে মনে হচ্ছে। মাথায় হাত দিয়ে বসে পড়েন হিমাদ্রি। আচ্ছা, আজকাল কি শাশুড়িরা রান্নাবান্না ভুলে গেল নাকি? সবাই রেস্টুরেন্টে খাবার নিচ্ছে। রাগে গজগজ করেন আয়েশা। তোর বাবার যেমন কাজ, কিছুই করতে পারে না। দেখলি তো আমাকে কেমন বলছে। মা, বাবাকে বকবে না একদম। কি করবে বাবা? চলো তো, গরম গরম মাংস ভাত আর ডাল ভাজা দিয়ে খেতে বসি। কিন্তু তোর বন্ধুরা কি বলবে? মানে আমাদের স্ট্যাটাসের কি হবে? নাগার্জুন হেসে ফেলে ওদের কথা শুনে। ডেলিভারি এলে রাতে খাবো তো, এখন আমি রান্না করেছি আর সার্ভ করছি, সেটাই দিয়ে দাও স্ট্যাটাসে। তুমি তো রিল করলে। অর্জুনের কথা শুনে হেসে ওঠে সবাই। খাবার টেবিল সাজাচ্ছে মহুয়া আর অর্জুন। মন ভরে যায় আয়েশা আর হিমাদ্রির। অনেক দিন বাদে ঘর ভরে দিয়েছে ছেলে মেয়েরা। একটুখানি সময়ে কখন যে জামাই ঘরের ছেলে হয়ে গেছে বুঝতেই পারেননি। সব রাগ আক্ষেপ আর না পাওয়া হঠাৎই ধুয়ে মুছে গেল। দেখেছো আয়েশা, সব মিলে এবারের ষষ্ঠী কিন্তু আমাদের নতুন জামাই একদম নিউ থিমে ভরিয়ে দিল। তাই চলো, আজ জীবন যা দিয়েছে তাই নেই আমরা খুশি থাকি। হঠাৎই বেল বেজে ওঠে, লাফিয়ে ওঠেন হিমাদ্রি। ওই এলো বোধহয় খাবার। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।